এদিকে আজকের সবচেয়ে বড় খবর, বাংকার বাস্টার দিয়েও ইরানের ইউরেনিয়াম ধ্বংস করা যাবে না। আমেরিকার নাগালের বাইরে আসল জিনিস। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 2 মেয়াদে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও দেশটির মাটির গভীরে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। অনেকের মতে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 10টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই ইউরেনিয়াম কবজা করতে ইরানে বিশেষ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম অসম্ভব বলে আপাতত এই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। এদিকে ট্রাম্প চান শান্তি, নেতানিয়াহু চান যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যখনই একটা শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই একটি বড় বাধা সামনে আসে যা পুরো প্রক্রিয়াটিকেই ব্যর্থ করে তোলে। আর সেই বাধাটির নাম হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু? প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? এদিকে 3 মাস ধরে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোথায় রেখেছিল ইরান, যে কারণে দীর্ঘ 3 মাস পর খামেনির জানাজা নিয়ে মুখ খুলল ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। তেহরানে হামলার আগে থেকেই যেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মহাপরিকল্পনা ছকেটেছিল ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। আর সে কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমেই হামলার নিশানা ঠিক করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির ওপর। আর সেই হামলার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তবে খামেনি নিহত হবার এমন ঘটনাকে সামনে না এনে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে 2 দেশকে নাজেহাল করে দেয়, যার ফলে ইরানের কাছে একরকম ধরাশায়ী হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ডোনাল্ড ট্রাম্প। এদিকে মোসাদের লিডারকে হত্যা করল ইরান, কঠিন প্রতিশোধ চলছে। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মোসাদের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে আজ নেমে এসেছে শ্মশানের নীরবতা, কারণ তাদের সবচেয়ে এলিট ইউনিটের লিডারকে আজ প্রকাশ্য রাস্তায় মেরে ফেলেছে ইরান। মোসাদের বহুল আলোচিত ইরান ফাইল প্রধানকে খতম করতে হান্দালা গ্রুপ মাসের পর মাস ধরে নিখুঁত ট্র্যাকিং এবং নজরদারি চালিয়েছিল। বৃহস্পতিবার সকাল ঠিক 9:20 আছড়ে পড়া সেই বোমার বিস্ফোরণ আজ নেতানিয়াহুর যুদ্ধকালীন ক্যাবিনেটের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। পুরো গাড়িটি যেভাবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তা আজ ইসরায়েলি গোয়েন্দা বিভাগের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এদিকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বড় শয়তান নেতানিয়াহু। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের বুক চিরে উঠে আসা গোপন দলিল, যেখানে মিশে আছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিনের মরণপণ লড়াইয়ের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও যিনি বাজি রেখেছিলেন নিজের জীবন, সে সুপ্রিম লিডার সাইয়্যদ আলী খামেনির শেষ মুহূর্তের অজানা স্মৃতিচারণ করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একদিকে মার্কিন নিষেধাজ্ঞার থাবায় কাঁপছে তেহরানের অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন কালো মেঘ। ঠিক এই সন্ধিক্ষণেই কি ধসে পড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘর? 2 মেয়াদে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েও দেশটির মাটির গভীরে লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। অনেকের মতে ইরানের কাছে যে পরিমাণ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে 10টি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। এই ইউরেনিয়াম কবজা করতে ইরানে বিশেষ স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনা পর্যন্ত করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের কাছ থেকে এই ইউরেনিয়াম অসম্ভব বলে আপাতত এই পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসন। ধারণা করা হচ্ছে এই ইউরেনিয়ামের একটি বড় অংশ মাটির এত গভীরে লুকোনো যে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বাংকার বাস্টার বোমাও তা ধ্বংস করতে পারবে না। মার্কিন বাহিনী অভিযান চালিয়ে সেই ইউরেনিয়াম উদ্ধার করতে গেলে চরম ঝুঁকির মুখে পড়বে। বিশেষত কোনোভাবে এই ইউরেনিয়াম লিক করে বাতাসে আর্দ্রতার সংস্পর্শে এলে ওই পদার্থ অত্যন্ত বিষাক্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন এখন কূটনৈতিক পথে হাঁটতে চাইছে। বিভিন্ন প্রণোদনা দিয়ে ইরানকে এই ইউরেনিয়াম হস্তান্তরে রাজি করানোর চেষ্টা চলছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA গত ফেব্রুয়ারি রিপোর্ট অনুযায়ী 2025 সালের জুন পর্যন্ত ইরানের কাছে প্রায় 970 পাউন্ড 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল। সাধারণত স্কুবা ডাইভিং এর সিলিন্ডারের আকারের পাত্রে এই তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়, ফলে পুরো মজুদটি সহজেই বিভিন্ন জায়গায় ভাগ করে রাখা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা ইরানের অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্ভবত ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের কাছাকাছি মাটির নিচে মজুদ রয়েছে। ওয়াশিংটনের গবেষণা সংস্থা জুইশ ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি অব আমেরিকার বিশ্লেষণ অনুসারে এই কমপ্লেক্সটি একটি পাহাড়ের নিচে এতটাই গভীরে অবস্থিত যে বাংকার বাস্টার বোমার নাগালেরও বাইরে। গত বছর 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের সুড়ঙ্গের প্রবেশপথগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। স্যাটেলাইট ছবি ইঙ্গিত করছে কয়েকটি প্রবেশপথের ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু চলতি বছরের শুরুতে সম্ভবত সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে সেগুলো ফের মাটি চাপা দেয় ইরান। এর কদিনের মধ্যেই ফেব্রুয়ারিতে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আবার অনেকের মতে অতি সমৃদ্ধ ইউরেনিয়ামের একটি ছোট অংশ ইরানের বৃহত্তম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজেও রাখা থাকতে পারে। 2025 সালের জুনে আমেরিকা ও ইসরায়েল নাতানজে যৌথ বিমান হামলা চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। চলতি বছরের মার্চে সেখানে ফের হামলা চালানো হয়। পরমাণু বিশেষজ্ঞদের ধারণা ওই স্থাপনার সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চিরতরে চাপা দেওয়ার উদ্দেশ্যেই সম্ভবত দ্বিতীয়বার হামলা চালানো হয়েছিল। তবে সেখানে মজুদ ইউরেনিয়ামের বর্তমান অবস্থা ঠিক কি তা এখনো অজানা। 2025 সালে মার্কিন বাহিনী প্রায় 1 ডজন বাংকার বাস্টার বোমা ফেলে ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনাটি কার্যত ধ্বংস করে দিয়েছিল। তবে গত কয়েক সপ্তাহে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে চাপা পড়ে যাওয়া সুড়ঙ্গের প্রবেশ পথগুলোর দিকে যাওয়ায় রাস্তায় বেশ কিছু প্রতিবন্ধকতা তৈরি করেছে
ইরান। সম্ভাব্য সামরিক হামলার গতি ধীর করতেই সম্ভবত এই পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন ইস্পাহান, নাতানজ ও ফোর্দোর বাইরে সম্পূর্ণ অজানা কোনো স্থানীয় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করে রাখা হতে পারে। তেমনটা হলে তেহরানের সহযোগিতা ছাড়া এই বিপুল ইউরেনিয়ামের মজুত উদ্ধার বা তা নষ্ট করা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি এখনও বড় উদ্বেগ হয়েই থাকছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে যখনই একটা শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই একটি বড় বাধা সামনে আসে যা পুরো প্রক্রিয়াটিকেই ব্যর্থ করে তোলে। আর সেই বাধাটির নাম হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে কি ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু? প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিভাবে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন। প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং যুদ্ধ পরবর্তী সমঝোতার বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে আলোচনা চললেও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান পুরো প্রক্রিয়াটিকে জটিল করে তোলে। যখনই ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত হওয়ার পথে এগোয়, ঠিক তখনই লেবাননে হামলা চালিয়ে বসেন নেতানিয়াহু। সম্প্রতি নেতানিয়াহু হিজবুল্লাহকে উৎখাতের লক্ষ্যে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলার হুমকি দেন। এর পরপরই ইরান জানিয়ে দেয় লেবাননের সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা এগোবে না এবং এক পর্যায়ে সকল ধরনের আলোচনা স্থগিতেরও ঘোষণা দেয় তারা। এতে করে সবচেয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে ট্রাম্প প্রশাসন। কারণ কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন পুরো প্রক্রিয়াকেই ভেস্তে দেয়। অর্থাৎ একটা শান্তি চুক্তির জন্য যতটা মরিয়া ট্রাম্প প্রশাসন, ওদিকে ততটাই আগ্রাসনের পথে হাঁটছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। একসময় ধৈর্যহারা হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংকট এতটাই গভীর হয় যে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপের খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। নেতানিয়াহুকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, এখন সবাই তোমাকে ঘৃণা করে এবং তোমার এই কর্মকাণ্ডের কারণে সবাই এখন ইসরায়েলকেও ঘৃণা করতে শুরু করেছে। প্রশ্ন হলো, নেতানিয়াহু কেন শান্তির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে। একে তো যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি ইরানকে দমাতে ব্যর্থ হয়েছেন, আবার হিজবুল্লাহ ইস্যুতেও কোনো ফায়দা করতে পারেননি নেতানিয়াহু। ফলে ইসরায়েলে যে আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে সেখানেও ভরাডুবি দেখতে পাচ্ছেন তিনি। তাই শান্তি প্রক্রিয়াকে নস্যাৎ করার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি বজায় রাখছেন নেতানিয়াহু, যাতে করে নিজের হীনস্বার্থ চরিতার্থ করতে পারেন তিনি। অন্যদিকে ট্রাম্পের হিসাব ভিন্ন। যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্যবৃদ্ধি, আসন্ন রাজনৈতিক চাপ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মতো পরিস্থিতি তৈরির শঙ্কার কারণে তিনি দ্রুত একটি সমঝোতা চান। তবে ইরানও নিজেদের অবস্থানে অনড়। তেহরান স্পষ্ট করে দিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কিংবা তাদের দাবিগুলো বিবেচনায় না নিলে কোনো স্থায়ী সমঝোতা সম্ভব নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সমীকরণে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি শান্তি চুক্তির পথে এগোতে পারবেন নাকি নেতানিয়াহুর রাজনৈতিক প্রয়োজনই যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে? তেহরানে হামলার আগে থেকে যেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে নিয়ে মহাপরিকল্পনার ছক কেটেছিল ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহু। আর সে কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমেই হামলার নিশানা ঠিক করেছিল আয়াতুল্লাহ আলী খামিনির ওপর। আর সেই হামলার পরই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হয়েছেন। তবে খামিনি নিহত হবার এমন ঘটনাকে সামনে না এনে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়ে দুই দেশকে নাজেহাল করে দেয়, যার ফলে ইরানের কাছে একরকম ধরাশায়ী হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় ডোনাল্ড ট্রাম্প। খামিনি নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর বেশ কিছু দেশ শোক জানাতে শুরু করে। অনেক দেশে তার গায়বানা জানাজাও অনুষ্ঠিত হয়, কিন্তু নিজ দেশে খামিনির জানাজা নিয়ে কোনো আনুষ্ঠানিকতা দেখা যায় না। ঠিক তখনই অনেকেই ভেবে নেন আয়াতুল্লাহ আলী খামিনি হয়তো বেঁচে আছেন। আয়াতুল্লাহ আলী খামিনির ওপর হামলার দীর্ঘ ৩ মাস পর সর্বোচ্চ এই নেতার জানাজা নিয়ে মুখ খুলেছে ইরান। অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে এতদিন আয়াতুল্লাহ আলী খামিনির মরদেহ কোথায় রেখেছিল ইরান? কেনই বা তারা এই বিষয়টি নিয়ে কোনো আলোচনা না করে যুদ্ধের দিকেই মনোনিবেশ করেছিল? তবে খামিনি নিহত হবার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের বিপ্লবী বাহিনীর থেকে একটি বার্তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে তারা এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেই তাদের সর্বোচ্চ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করবে। তবে কি এখনই সেই সময় এসেছে তেহরানের? আর সে কারণেই কি দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা ও দাফনের বিষয়ে দিন তারিখ ঘোষণা দিল ইরান। সম্প্রতি তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মাহমুদ আমিন তাভা কলিজাদেহ বলেছেন, আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা ও দাফন সম্ভবত জিলহজ মাসের শেষ ভাগ এবং মহরমের শুরুর দিকে অনুষ্ঠিত হবে। আর এই দাফন অনুষ্ঠানের দায়িত্ব তাকেই দেওয়া হয়েছে। এই উপলক্ষে 3 দিনের পিপলস প্যারেড বা শোক মিছিল আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তেহরানের এই উপমেয়র আরও জানিয়েছেন, তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ শহরে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সুপারিশের ভিত্তিতে খামিনিকে মাশহাদের ইমাম রেজার মাজারে দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বিদায় অনুষ্ঠান শেষে জানাজা ও দাফন সংক্রান্ত আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত 24 ঘন্টা চলবে। রাজধানীতে 1.5 থেকে 2 কোটির বেশি মানুষের সমাগমের সম্ভাবনা ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও আভাস দিয়েছেন তিনি। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর 1989 সালে আয়াতুল্লাহ আলী খামিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেন। একটানা
36 বছর 6 মাস সর্বোচ্চ নেতার পদে থাকা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে বিশ্বের ধর্মীয় নেতাদের ব্যাপক সমাগম হবে বলেও ধারণা করা হচ্ছে। মোসাদের আন্ডারগ্রাউন্ড বাংকারগুলোতে আজ নেমে এসেছে শ্মশানের নীরবতা, কারণ তাদের সবচেয়ে এলিট ইউনিটের লিডারকে আজ প্রকাশ্য রাস্তায় মেরে ফেলেছে ইরান। মোসাদের বহুল আলোচিত ইরান ফাইল প্রধানকে খতম করতে হান্দালা গ্রুপ মাসের পর মাস ধরে নিখুঁত ট্র্যাকিং এবং নজরদারি চালিয়েছিল। বৃহস্পতিবার সকাল ঠিক 9:20 আছড়ে পড়া সেই বোমার বিস্ফোরণ আজ নেতানিয়াহুর যুদ্ধকালীন ক্যাবিনেটের ঘুম চিরতরে কেড়ে নিয়েছে। পুরো গাড়িটি যেভাবে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে তা আজ ইসরায়েলি গোয়েন্দা বিভাগের আত্মবিশ্বাসকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আন্তর্জাতিক গোয়েন্দা মহলে এবং বিশ্ব ভূ রাজনীতিতে আজ এক নজিরবিহীন ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেছে। ইসরায়েলের কুখ্যাত স্পাই এজেন্সি মোসাদের নিউ ইনফিল্ট্রেশন ইউনিটের শীর্ষ পরিচালক, যিনি সরাসরি ইরানের বিরুদ্ধে ছক কষার ইরান ফাইল প্রধান ছিলেন, এবার তাকে তার নিজের ডেরায় ঢুকে মেরে ফেলল ইরান সমর্থিত এলিট হ্যাকার ও কমব্যাট গ্রুপ হান্দালা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং প্রত্যক্ষদর্শীদের রিপোর্ট অনুযায়ী 4 জুন বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়ে তেল আবিবের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যস্ততম রুট হাইওয়ে 20 বা আইল্যান্ড হাইওয়ের হোলন ইন্টারচেঞ্জের কাছে এই হারহিম করা ঘটনাটি ঘটে। হান্দালা গ্রুপ সোশ্যাল মিডিয়া এক্সে অফিসিয়াল স্টেটমেন্ট জারি করে এই কার বোয়িং অপারেশনের দায় স্বীকার করেছে এবং একই সাথে হামলার রুদ্ধশ্বাস ভিডিও রিলিজ করেছে। তারা স্পষ্ট জানিয়েছে মোসাদের এই লিডারকে খতম করার আগে দীর্ঘ কয়েক মাস ধরে তার ওপর নিখুঁত ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছিল। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী সংস্থা মগেন ডেভিড আদম জানিয়েছেন সকাল আনুমানিক 9:20 তারা এই মেগা বিস্ফোরণের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে প্যারামেডিকরা মোসাদ লিডারকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেও কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু ঘটে। ইসরায়েলি পুলিশের তদন্তে উঠে এসেছে মোসাদ নেতার ব্যক্তিগত গাড়ির ভেতরে অত্যন্ত চতুরতার সাথে প্রায় আধা কেজি ওজনের একটি শক্তিশালী বোমা প্ল্যান্ট করে রাখা হয়েছিল। প্রথমে ইসরায়েলি মিডিয়া নিহতের বয়স 27 বছর দাবি করলেও পরে ড্যামেজ কন্ট্রোল করতে নিহতের পরিচয় একজন 35 বছর বয়সী প্রাক্তন নারী পুলিশ কর্মকর্তা বলে ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালায়। কিন্তু হান্দালা গ্রুপ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যদি ক্ষমতা থাকে তবে মোসাদ লিডারের আসল নাম আর পরিচয় দুনিয়ার সামনে প্রকাশ করুক তেল আবিব। এদিকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন বড় শয়তান নেতানিয়াহু। ইসরায়েলের পশ্চিম গ্যালিলি অঞ্চল পরিদর্শনে গিয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি এলাকা ত্যাগ করার কয়েক মিনিট পরই সেখানে একটি ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। শুক্রবার 5 জুন রাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় পশ্চিম গ্যালিলি সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাও উপস্থিত ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয় নেতানিয়াহু যখন ওই এলাকায় অবস্থান করছিলেন তখন শ্লুমি শহরের আশপাশে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মীরা প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে নেতানিয়াহু এলাকা ত্যাগ করার পরপরই পশ্চিম গ্যালিলিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাটির সময় এবং প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে এর নৈকট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের মেয়রদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু বলেন দক্ষিণাঞ্চলের মতো উত্তরাঞ্চলের পুনর্বাসন, উন্নয়ন ও ভবিষ্যৎ নিশ্চিত করতেও তার সরকার প্রয়োজনীয় সব ধরনের সম্পদ বিনিয়োগ করবে। তিনি দাবি করেন উত্তরাঞ্চলের জনগণের নিরাপত্তা ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের বুক চিরে উঠে আসা এক গোপন দলিল, যেখানে মিশে আছে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিনের মরণপণ লড়াইয়ের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েও যিনি বাজি রেখেছিলেন নিজের জীবন, সে সুপ্রিম লিডার সাইয়্যেদ আলী খামেনির শেষ মুহূর্তের অজানা স্মৃতিচারণ করলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একদিকে মার্কিন নিষেধাজ্ঞার থাবায় কাঁপছে তেহরানের অর্থনীতি, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘন কালো মেঘ। ঠিক এই সন্ধিক্ষণে কি ধসে পড়তে চলেছে ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘর? আজ খবর সংযোগে আমরা উন্মোচন করছি ভূ রাজনীতির এমন সব তথ্য যা বদলে দিতে পারে বিশ্ব সমীকরণ। পুরো ঘটনাটা বুঝতে শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই ও খামেনির শেষ মুহূর্তের স্মৃতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে দেশটির বর্তমান নাজুক পরিস্থিতি এবং সম্প্রতি নিহত সুপ্রিম লিডার সাইয়্যেদ আলী খামেনির শেষ মুহূর্তের ঘটনা প্রবাহ নিয়ে মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও পারমাণবিক শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিন ধরে প্রতিরোধ গড়ে তোলা কোনো সাধারণ বিষয় নয়। এই দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের সামরিক সক্ষমতার প্রকৃত চিত্র প্রত্যক্ষ করেছে। আঞ্চলিক দেশগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে আরাগচি বলেন, কোন দেশ যদি নিজেদের ভূখণ্ড বা সামরিক ঘাটে যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দেয় তবে তা ইরানে পাল্টা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসাবে গণ্য হবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখতে তেহরান প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। লেবানন ভিত্তিক টেলিভিশন আল মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি তার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি জানান সাম্প্রতিক সেই ভয়াবহ যৌথ বিমান হামলার সময় তিনি সাইয়্যেদ আলী খামেনির কার্যালয়ে উপস্থিত ছিলেন। হামলার তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়লে তিনি ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
আরাগচি বলেন, সেই মরণপর মুহূর্তে তিনি নিজের জীবনের চেয়ে নেতার নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত ছিলেন। পরবর্তী 48 ঘন্টা তিনি অত্যন্ত মানবেতর পরিস্থিতির মধ্যে দিয়ে কাটান এবং শেষ পর্যন্ত নিশ্চিত হন যে খামেনি মারা গেছেন। আরাগচি আরো জানান, হামলার আগে খামেনিকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের প্রতিটি সাধারণ মানুষের জন্য নিরাপদ আশ্রয় নিশ্চিত না হচ্ছে ততক্ষণ তিনি কোনো বিশেষ নিরাপত্তা বেষ্টনীতে যাবেন না। জনগণের প্রতিটি কষ্ট তিনি সমানভাবে ভাগ করে নেবেন। আরাগচির ভাষ্য মতে, খামেনি কেবল ইরানের শাসক ছিলেন না, বরং তিনি মানুষের হৃদয়ে রাজত্ব করতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধকালীন নির্দেশনা সরাসরি তিনিই প্রদান করেছেন। এই ঘটনা প্রবাহ ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক কৌশলে গভীর প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে আরাগচির এই মন্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের অবস্থান এবং তাদের দীর্ঘমেয়াদী সংঘাতের মানসিক প্রস্তুতিকে স্পষ্ট করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এই সংঘাতের রেশ কতদূর পর্যন্ত গড়াবে তা এখন দেখার বিষয়। চুক্তিতে পৌঁছাতে ইরান যুক্তরাষ্ট্র উভয়ের উপর বাড়ছে চাপ। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষের উপরই তীব্র চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে লেবানন সংকট গভীর হওয়ার ফলে দেশ দুটির মধ্যে চলমান আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি শুধু ভূ রাজনীতিতে নয়, মার্কিন আভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে। ইতালির রোমের আমেরিকান ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আন্দ্রেয়া দেসি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেন, এই মুহূর্তে সব পক্ষ থেকে আলোচনার জন্য চাপ বাড়ছে, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর এই চাপের মাত্রা অনেক অনেক বেশি। বিশ্লেষকদের মতে চলতি জুন মাসের শেষ নাগাদ বিশ্ববাজারে পণ্যের দাম চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। যদি এমনটি ঘটে তবে তা ট্রাম্পের জন্য বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে। মার্কিন প্রশাসনের উপর এই অস্থিরতার লক্ষণ ইতিমধ্যে দৃশ্যমান। দলের আভ্যন্তরীণ অবস্থানে পরিবর্তন এনে রিপাবলিকান পার্টির 4 জন সদস্য ওয়ার পাওয়ার্স রেজুলেশন বা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি অস্বস্তিকর বার্তা এবং সতর্কীকরণ। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতাকে তারা নিজেদের কৌশলগত সুবিধা হিসাবে দেখছে। তবে বিশ্লেষক আন্দ্রেয়া দেশি এই মনোভাবকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন। তার মতে তেহরান বিষয়টিকে যেভাবে দেখছে পরিস্থিতি আসলে ততটা সহজ নয়। দুই দেশের দীর্ঘস্থায়ী বৈরী সম্পর্কের জেরে যে কোনো মুহূর্তে সংঘাত বা যুদ্ধের ঝুঁকি রয়ে গেছে। বরং বর্তমান পরিস্থিতির আলোকে দিগন্তে নতুন করে যুদ্ধের কালোমেঘ স্পষ্ট হয়ে উঠেছে, কারণ লেবানন ইসরায়েলের প্রতি মুহূর্তে সংঘাত এই যুদ্ধকে আরো ভয়াবহ করে তুলতে পারে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এটি স্পষ্ট যে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দ্রুত কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে না পারলে এই উত্তেজনার পরিণতি কেবল আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। ইরানের জ্বালানি ও ব্যাংকিং খাত লক্ষ্য করে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের জ্বালানি ও ব্যাংকিং খাতের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মূলত দক্ষিণ ও পূর্ব এশিয়ায় ইরানের তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি পাচারের সাথে জড়িত একটি নেটওয়ার্কে লক্ষ্য করে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্যমতে এই গ্যাসগুলোকে ওমানে উৎপাদিত পণ্য হিসেবে পরিচয় দিয়ে প্রতারণামূলকভাবে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হচ্ছিল। এই নিষেধাজ্ঞার আওতায় মোট 12টি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং 6টি জাহাজকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে মার্শাল আইল্যান্ড ভিত্তিক 5টি, সংযুক্ত আরব আমিরাতে 4টি এবং চীনের একটি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও পানামার পতাকাবাহী 4টি ট্যাঙ্কারকে নিষেধাজ্ঞার অন্তর্ভুক্তি করা হয়েছে। জ্বালানি খাতের পাশাপাশি ইরানের আর্থিক প্রতিষ্ঠানের উপরও আঘাত হানা হয়েছে। এর অংশ হিসাবে মেহরদাদ গেরেমিয়ান নিক অ্যান্ড পার্টনার্স নামের একটি ইরানি মানি এক্সচেঞ্জ হাউস এবং এর শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে চুক্তির কথা বলছে আর নতুন করে আবার নিষেধাজ্ঞাও দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো ইরানের অবৈধ রাজস্ব আয় উৎসগুলোকে বাধাগ্রস্ত করা। এই নিষেধাজ্ঞার মাধ্যমে বিশ্ববাজারে ইরানের জ্বালানি রপ্তানি এবং অর্থ লেনদেনের নেটওয়ার্ককে আরো সংকুচিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে, যাতে ইরানের উপর অর্থনৈতিক চাপ আরো বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কিন্তু ইরান অলরেডি পাকিস্তান হয়ে চীনে তাদের পণ্য পাঠানো শুরু করেছে। তারা 2 থেকে 3টা, আরেকটা হচ্ছে ককেশাস থেকে রাশিয়ায় পাঠানোর জন্য তাদের অলরেডি 2 থেকে 3টা চ্যানেল তারা ওপেন করে ফেলেছে গত 2 মাস ধরে। তাদের কোনো সমস্যা হবে না, বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের খোলস উন্মোচন হচ্ছে। তারা একদিকে চুক্তির কথা বলে, আরেকদিকে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা দেয়। বন্ধুরা, খেলা এখন আর শুধু আলোচনা টেবিলে সীমাবদ্ধ নেই। আব্বাস আরাগচির এই বিস্ফোরক স্বীকারোক্তি কি কেবল অতীতের স্মৃতিচারণ, নাকি আসন্ন কোনো মহাপ্রলয়ের পূর্বাভাস তিনি দিলেন? তেহরানের অলিগলি থেকে হোয়াইট হাউসের করিডোর পর্যন্ত এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি সেটা? খামেনির রক্ত ভেজা সেই শেষ ইচ্ছে কি ইরানের আগামী দিনের যুদ্ধের ব্লুপ্রিন্ট? সময় তা বলে দেবে। মার্কিন নিষেধাজ্ঞা আর সামরিক হুমকির আগুনে ঘি ঢেলে ইরান যে বাজি ধরেছে, তাতে কি ট্রাম্পের তাসের ঘর শেষ পর্যন্ত তাসের দেশে পরিণত হবে, নাকি এই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন কোনো সামরিক পরাশক্তির উত্থান দেখবে বিশ্ব? অলরেডি তারা দেখেছে, এবং সেই ফিনিক্স পাখি হচ্ছে কে? ইরান। ইতিহাস সাক্ষী, ইরান কখনোই নতি স্বীকার করেনি। আর এবার তো প্রশ্নটা অস্তিত্বে। আগামী দিনগুলোই বলে দেবে কার জেদ আর কার কৌশলে লেখা হবে নতুন বিশ্ব মানচিত্রের ভাগ্য।